আমাদের পরবর্তী ইম্পর্টেন্ট টপিক ক্ষমতা এবং কর্মদক্ষতা। ওখানে যাওয়ার আগে মাঝামাঝি জায়গাটাতে এখানে আমাদের বেশ কিছু থিওরিটিক্যাল আলোচনা আছে। তো এই পার্টটা আমি তোমাদেরকে রেকমেন্ড করবো তোমরা খুব ভালো করে নিজের রিডিং পড়ে নিবা। অ্যান্ড রিডিং পড়ার ক্ষেত্রে এখানে দেখবা যে প্রচুর খুঁটিনাটি তথ্য, তোমার বিরক্ত লাগবে। আচ্ছা, এত তথ্য কি মনে রাখা সম্ভব? কেমনে মনে রাখবো? এগুলো দেখে হতাশ হওয়ার কোনো দরকার নেই। প্রতিটা পয়েন্ট মনে রাখতে হয় না, প্রতিটা পয়েন্ট থেকে কোশ্চেন হয় না। তুমি যেটা করবা, এই থিওরিটিক্যাল পার্টটুকু রিডিং দিয়ে নিয়ে আগে ক্লাসটুকু দেখো, ক্লাসের সাথে সাথে রিডিং দিয়ে ফেলো। রিডিং দেওয়া হয়ে গেলে এই পার্টটুকু থেকে বোর্ডের এমসিকিউ একটু ঘাটো, যে এই পার্টটুকু থেকে এমসিকিউতে কী কী কোশ্চেন আসছে, ব্যাখ্যা সহ এমসিকিউগুলো সলভ করো। এই পার্টটুকু থেকে সিকিউ কী কী আসছে দেখো, ওইগুলো সলভ করো। ওইগুলো সলভ করতে ঠিক যে যে পয়েন্টগুলো লাগে এগুলো মূল বই দাগাই নিবা, ওইগুলো মাথায় রাখলেই চলবে। এর বাইরে আর তেমন কিছু লাগে না। আর একবার রিডিং দিয়ে রাখলে একটু রিলেটেড কোনো একটা কোশ্চেন করলে, যেহেতু এমসিকিউতে অপশন দেওয়া থাকে, তুমি দেখলে বুঝতে পারবা। ওকে, আচ্ছা। সো এই জায়গাটা যেহেতু থিওরিটিক্যাল পার্ট, আমি খুব বেশি এখানে সময় দিব না। ওকে, আমার টার্গেট হচ্ছে ম্যাথমেটিক্যাল জিনিস বা কনসেপচুয়াল জিনিসপত্র তোমাদেরকে বেশি করে বোঝানো। বাট আমি অবভিয়াসলি তোমাকে সামারাইজ করে দেবো পুরো ব্যাপারটা। এই টোটাল জায়গাটাতে কি কি আছে তুমি একটু দেখো। এখানে শুরুতে অনবায়নযোগ্য শক্তি। শক্তির উৎস দুই ধরনের, একটা হচ্ছে অনবায়নযোগ্য আর একটা হচ্ছে নবায়নযোগ্য। এই দুটি জিনিস কি, এগুলো নিয়ে হালকা পাতলা কথাবার্তা বলা হয়েছে উইথ এক্সাম্পল। ওকে, আচ্ছা। তারপর শক্তির রূপান্তর এবং রূপান্তরের সাথে পরিবেশের উপর প্রভাবের বেশ কিছু বিষয় আতি আছে। পরিবেশের ক্ষতি হয়, এটা আরও বেশ কিছু জিনিসপত্র আছে, ওইগুলো নিয়ে এই টোটাল টপিকটাতে কথা বলা হয়েছে। ওকে, তাহলে আমরা সবার আগে যেটা দেখবো সেটা হচ্ছে অনবায়নযোগ্য শক্তি জিনিসটা কি। অনবায়নযোগ্য শক্তি মানে হচ্ছে যে শক্তিগুলা ইউজ করার সাথে 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 এটার সোর্সটুকু শেষ হয়ে যাচ্ছে, যেটাকে আমরা চাইলে আবার নতুন করে রিক্রিয়েট করতে পারি না ইনস্ট্যান্ট। অনেক শত শত হাজার হাজার বছর লাগে যেটাকে ক্রিয়েট করতে, যেটা অলমোস্ট ইম্পসিবল, যেটাকে আর রিজেনারেট করা যায় না। এরকম শক্তির উদাহরণ কি? ফুয়েল এনার্জি কিংবা জ্বালানি শক্তি এবং নিউক্লিয়ার শক্তি। এগুলা কিন্তু আমরা যে প্রতিনিয়ত যে ব্যবহার করতেছি, এগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এগুলাকে আমরা কি, এগুলোকে আমরা রিফুয়েলিং করতে পারি না। ফুয়েল এনার্জির মধ্যে আছে তেল, গ্যাস, কয়লা এবং ফুয়েল। আমরা যে পুরো হিউম্যান সিভিলাইজেশন যে এনার্জি ইউজ করি, এর সবচাইতে বড় হচ্ছে ফুয়েল এনার্জি। ওকে, আচ্ছা। অ্যান্ড এই ফুয়েল এনার্জি এবং নিউক্লিয়ার শক্তি যতটুকু অবশিষ্ট আছে, ধারণা করা হয় আগামী 200 বছরের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে। যেহেতু এগুলো শেষ হয়ে যাবে, এগুলোকে আমরা নবায়ন করতে পারি না, এই জন্য এগুলো অনবায়নযোগ্য শক্তি। নিউক্লিয়ার শক্তি কোত্থেকে পাই? ইউরেনিয়াম থেকে। ইউরেনিয়ামে কিন্তু লিমিটেড, শেষ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। ঠিক আছে, অ্যান্ড ইউরেনিয়াম থেকে আমরা কিভাবে শক্তি পাই? ফিউশন এবং ফিশন বিক্রিয়ার মাধ্যমে। ফিশন বিক্রিয়া মানে হচ্ছে একটা বিশাল বড় নিউক্লিয়াসকে আমি নিউট্রন দিয়ে আঘাত করব, ভেঙে যাবে, ওখান থেকে শক্তি উৎপন্ন হবে। আর ফিউশন বিক্রিয়া হচ্ছে ছোট ছোট নিউক্লিয়াস একসাথে হয়ে বড় নিউক্লিয়াস তৈরি হবে, ওখানে শক্তি উৎপন্ন হবে। ঠিক আছে, আচ্ছা। তো এই হচ্ছে অনবায়নযোগ্য শক্তির জাস্ট সামারি। তুমি অনবায়নযোগ্য শক্তির এই প্রতিটা পার্ট এখন তুমি রিডিং দিবা। ঠিক আছে, রিডিং দিয়ে ওই টপিকের আন্ডারে কি কি এমসিকিউ আছে বোর্ডে, ওইগুলো দেখবা। দেখে ওখানকার খুঁটিনাটি পয়েন্টগুলো এখানে দাগাই নিবা, সো দ্যাট এক্সামে যে যে পয়েন্টগুলো আসে এগুলো যাতে তোমার পড়া হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, ডান। আমাদের অনবায়নযোগ্য শক্তি সামারাইজ করা শেষ। এবার আমরা দেখব নবায়নযোগ্য শক্তি। ঠিক আছে, আচ্ছা। পুরা পৃথিবীতে যত শক্তি ইউজ হয়, এর 1/5 শক্তি কেবল নবায়নযোগ্য শক্তি। তার মানে বুঝতেছো, নবায়নযোগ্য শক্তিকে ইফিশিয়েন্টলি ইউজ করার পথে আমরা খুবই পিছায় আছি। আমরা যত দ্রুত অনবায়নযোগ্য থেকে, নন রিনিউয়েবল থেকে যত দ্রুত রিনিউয়েবলে চলে আসবো, আমরা পরিবেশের তত বেশি উপকার করতে পারবো। নবায়নযোগ্য শক্তির উৎসগুলা কি কি? জলবিদ্যুৎ আছে, বায়োমাস আছে, সৌরশক্তি আছে, বায়ুশক্তি আছে, বায়োফুয়েল আছে, জিওথার্মাল এনার্জি আছে। প্রতিটার বেশ কিছু কি পয়েন্ট আমি তোমাকে বলে দেই। জলবিদ্যুৎ হচ্ছে নবায়নযোগ্য শক্তির
সবচাইতে বড় বলা উচিত না, সবচেয়ে বহুল ব্যবহৃত উৎস। এখান থেকে আমরা সবচেয়ে বেশি নবায়নযোগ্য শক্তি আহরণ করি। নদীতে বাঁধ দিয়ে, মেইনলি নদীতে বাঁধ দিয়েই আমরা জল বিদ্যুৎটা পাই। বাট এটাকে বেশ কিছু ঝামেলা আছে। নদীতে বাঁধ দিলে ওখানে বন্যা এবং খরা দুই ধরনেরই প্রাকৃতিক দুর্যোগ হওয়ার একটা সমূহ সম্ভাবনা না, ওখানে হয়ই ঝামেলা। সো এটা হচ্ছে এটার একটা ড্রব্যাক। আমি সামারাইজ করতেছি, তুমি প্রতিটা পয়েন্ট নিয়ে ডিটেলস পড়বা, ওকে? ওই ডিটেলসে খুঁটিনাটি তথ্য থেকে ভয় পাওয়ার দরকার, সব মনে রাখতে হবে না। ওখান থেকে এক্সামে বোর্ডে যে পয়েন্টগুলো থেকে কোশ্চেন আসে ওগুলো মার্ক করে পড়বা, বা স্কুল কলেজে যে কোশ্চেনগুলো আসছে ওগুলো মার্ক করে পড়বা, তাইলেই হবে, ওকে? বায়োমাস এনার্জি বলতে কোনগুলো বোঝায়? গাছপালা, লাকড়ি, কুঠা, এইগুলা জ্বালায় বেশ কিছু জনগোষ্ঠী শক্তি কি করে? শক্তি এক্সট্রাক্ট করে, এনার্জি এক্সট্রাক্ট করে। কারা? যাদের কাছে তেল, গ্যাস, বিদ্যুৎ নাই ওরা। তোমরা বলতে পারো যে ভাইয়া বায়োমাস মানে এই যে গাছপালা, পাতা, খড়কুটো, এগুলো তো সীমিত, এগুলো কি শেষ হয়ে যাবে না? এগুলা নন রিনিউয়েবল, অনবায়নযোগ্যতে চলে যাবে না? না, এগুলো যাবে না। কেন যাবে না? কারণ দেখো, যে গাছপালা, খড়কুটো আমরা প্রতিনিয়ত পোড়াচ্ছি বা শক্তি উৎপাদনে আমরা ব্যয় করতেছি। শক্তি উৎপাদন কথাটা বললে আবার তোমরা বলতে পারো যে ভাই আপনারা বলছেন শক্তি উৎপাদন করা পসিবল না, মানে শক্তির রূপান্তরে আমরা যে ব্যবহার করতেছি একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে, এইগুলো কিন্তু আমরা খুব দ্রুত আবার প্রডিউস করে ফেলতে পারি। গাছ কিন্তু প্রতিনিয়ত জন্মাচ্ছে, গাছ বৃদ্ধ হয়ে যাচ্ছে, শুকাই যাচ্ছে, ওইটা আমরা পুরাচ্ছি, আবার গাছ জন্মাচ্ছে। সো এটা আপাত দৃষ্টিতে এটাকে অনবায়নযোগ্য মনে হইলেও সে কিন্তু অ্যাকচুয়ালি নবায়নযোগ্য। খুব দ্রুত আমরা নবায়ন করে ফেলতে পারি। আগের জিনিসগুলো কি নবায়নযোগ্য না? এখানে যে জিনিসগুলো দেখলাম এগুলো কি নবায়নযোগ্য না? এগুলো নবায়নযোগ্য। তুমি চাইলে তেল, গ্যাস, কয়লা এগুলা মাটির নিচে উৎপাদন করতে পারো, বাট সেটা করার জন্য হয়তো 1000 বছর লাগবে, 1 মিলিয়ন বছরও লাগতে পারে ইউরেনিয়াম উৎপাদন করার জন্য। ততদিন তো আসলে আমরা মানে এটা তো পসিবল না, ফিজিবল না। 1 মিলিয়ন বছর তুমি অপেক্ষা করবা এটা প্রডিউস করার জন্য, পসিবল না। তার মানে অ্যাকচুয়ালি এটা অনবায়নযোগ্যই, ওকে? সৌরশক্তি অ্যানাদার সোর্স। এটা এখন আস্তে আস্তে খুব জনপ্রিয় হচ্ছে। গাড়ি, বাড়ি, বিভিন্ন ফ্যাক্টরি সব কিছুতে এখন উপরে সোলার প্যানেল লাগানো হচ্ছে, সো দ্যাট আমরা সৌরশক্তিকে আমাদের প্রয়োজনীয় শক্তিতে কনভার্ট করতে পারি, স্পেশালি ইলেকট্রিক এনার্জিতে যাতে কনভার্ট করতে পারি। সৌরশক্তি এতটাই বেশি যে আমরা প্রতি 1 বর্গ কিলোমিটারে প্রায় 1000 মেগাওয়াটের মতো শক্তি সূর্য থেকে কালেক্ট করতে পারি, যেটা কিনা প্রায় একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ইকুইভ্যালেন্ট। তার মানে এটা খুবই খুবই পটেনশিয়াল একটা এনার্জি সোর্স, ওকে? এবার তুমি ডিটেলস পড়ে নিবা। তারপর বায়ু শক্তি। এই বায়ু শক্তি হচ্ছে এখানে তুমি যত নবায়নযোগ্য শক্তি দেখতে পাচ্ছ এর মধ্যে সবচাইতে জনপ্রিয় বা সবচাইতে ক্লিন শক্তি হচ্ছে এই বায়ু শক্তি। কেন? তুমি দেখো জলবিদ্যুতে পরিবেশের ক্ষতি হয়, বায়োমাস জ্বালানো পোড়ানো করা হচ্ছে, সো কার্বন ডাইঅক্সাইড, কার্বন এগুলো উৎপন্ন হয়ে পরিবেশের ক্ষতি করে। সৌরশক্তির ক্ষেত্রে তোমাকে আলাদা একটা বিশাল বড় জায়গাতে তোমাকে কিন্তু তোমাকে সোলার প্যানেল বসাইতে হচ্ছে। এগুলো যখন অকেজু হয়ে যাবে এগুলো কিন্তু বর্জ্য হিসেবে পরিবেশের ক্ষতি করে। বাট তুমি দেখো বায়ু শক্তির জন্য তুমি বেশ কিছু জায়গাতে জাস্ট বড় বড় টারবাইন লাগাই দিচ্ছ, টারবাইনের যেই পাখাগুলো আছে সেগুলো ঘুরতেছে অনেক উপরে, নিচেও ঘুরতেছে অনেক উপরে, সো নিচের জায়গা কিন্তু ইউটিলাইজ করা যাচ্ছে, হ্যাঁ? আর এখান থেকে কোনো ধরনের দূষণ হচ্ছে না, কোনো ধরনের পরিবেশের ক্ষতি হচ্ছে না, তাই না? পরবর্তীতে টারবাইনের লোহাগুলো আবার অন্য কাজে ব্যবহার করা যাচ্ছে। এটা সবচেয়ে ক্লিন সোর্স অফ রিনিউয়েবল এনার্জি, ওকে? আচ্ছা, এইখানকার একটা পয়েন্ট তোমাদেরকে আমি বলে দিই, সেটা হচ্ছে প্রতিটা টারবাইন থেকে কয়েক মেগাওয়াট পর্যন্ত এনার্জি পাওয়া পসিবল, অ্যান্ড প্রতি বছর 30% করে এটার ইউসেজ বাড়তেছে। মানে এটা আস্তে ধীরে খুবই জনপ্রিয়, অলরেডি জনপ্রিয়, এটা খুবই র্যাপিডলি এক্সপেক্ট করতেছেন। ইউরোপে গেলে মোটামুটি ওদের গ্রামাঞ্চলে গেলে যেখানে প্রচুর বাতাস প্রবাহ হয় বা পাওয়া যায়, ওখানে প্রচুর
টারবাইন দেখতে পাওয়া যায়। ওকে, আচ্ছা, এই প্রতিটা পয়েন্টের ডিটেলস আছে, আমি জাস্ট কি পয়েন্টগুলো বলতেছি। আচ্ছা, আমরা নবায়নযোগ্য শক্তিতে আছি, তাই না? এটাতে আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে বায়োফুয়েল। বায়োফুয়েল বলতে ভাইয়া বায়ু মানে কি, বায়োমাসের সাথে এটার পার্থক্য কোথায়? বায়োমাসে আমরা অ্যাকচুয়ালি জীবদেহ, স্পেশালি প্ল্যান্টের যে বডি সেটাকে ইউজ করতেছি, সরাসরি ডালপালা গাছ এটাকে পোড়াইতেছি। হ্যাঁ, ওখানে আসলে প্রাণীদেহ খুব একটা, প্রাণীদেহ একদমই ইউজ করা হয় না, ঠিক আছে? বাট বায়োফুয়েলে যেটা করা হয়, সরাসরি সেই উদ্ভিদটাকে ফুয়েল হিসেবে ইউজ করা হয় না। কি করা হয়, সেখান থেকে অ্যালকোহল বানানো হয়, ওই অ্যালকোহলটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। আরও বেশ কিছু ফর্ম আছে যেগুলোকে ফুয়েল হিসেবে ইউজ করা যায়, যেগুলোকে উদ্ভিদ থেকে তৈরি করা যায়। যেমন আখ থেকে আমরা চাইলে কি অ্যালকোহল উৎপন্ন করতে পারি, অ্যালকোহলকে কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। সো বায়োফুয়েল বেসিক্যালি ব্রাজিল এইটা নিয়ে অনেক বেশি কাজ করতেছে, অ্যান্ড এটাও আস্তে ধীরে বেশ জনপ্রিয় হচ্ছে। বাট স্টিল এই বায়োফুয়েল পোড়ালে কিন্তু পরিবেশের ক্ষতি হয়, সো নট সো রিলায়েবল অর নট সো ক্লিন। ওকে, তো সবার উচিত বেসিক্যালি যে টারবাইন বেসড অর সৌরশক্তি বেসড যেই এনার্জিগুলো আছে ওইগুলোতে সুইচ করা, বাকিগুলো অ্যাকচুয়ালি ক্ষতিকর। জিওথার্মাল, এইখানে আমাদের ভূগর্ভে প্রচুর পরিমাণ এনার্জি আছে, তাপ শক্তি আছে, সেই তাপ শক্তিকে কিন্তু আমরা চাইলে ইউজ করতে পারি। কিভাবে? আমরা যদি জাস্ট কয়েক কিলোমিটার খনন করে নিচে যেতে পারি, ওখানে প্রচুর তাপ শক্তি পাওয়া সম্ভব। বাট এই কয়েক কিলোমিটার খনন করা অনেক 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 বেশি ডিফিকাল্ট, টু ডিফিকাল্ট। যে এলাকায় খনন করা হবে ওই এলাকায় সিভিয়ার ক্যাটাস্ট্রফ হওয়ার সুযোগ থাকে। ক্যাটাস্ট্রফ মানে হচ্ছে দুর্ঘটনা, ঠিক আছে? সো আমাদের নবায়নযোগ্য শক্তির সামারি দেখা শেষ। আমার পক্ষে তোমাকে সামারিটাই বলা পসিবল, ডিটেলস আমি স্লাইড ইনক্লুড করে রাখছি, তুমি দেখে নিও। অনবায়নযোগ্য শক্তির সামারি দেখা শেষ, নবায়নযোগ্য শক্তির সামারি দেখা শেষ। এবার শক্তির রূপান্তর এবং এটার সাথে পরিবেশের প্রভাবটা কি আমরা একটু দেখবো। এটাতে যাওয়ার আগে আমরা প্রবাবলি অনবায়নযোগ্য এবং নবায়নযোগ্য শক্তির, আচ্ছা এটাতে পরে আসতেছি, তাহলে এবার আমরা এটা দেখবো, শক্তির রূপান্তর ও পরিবেশের উপর প্রভাব, এই দুটো আমাদের শেষ। আমরা যখন এই যে নবায়নযোগ্য বলো অনবায়নযোগ্য বলো, দুই ধরনের সোর্সের মধ্যে আমরা বেশ কিছু সোর্স দেখছি যেগুলো অ্যাকচুয়ালি কার্বন বেসড জ্বালানি। এন্ড কার্বন বেসড জ্বালানিকে জ্বালাইলে যেটা হয়, ওখান থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এন্ড কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটা খুবই বাজে রকমের গ্যাস, যেটা কিনা সূর্য থেকে আসা হিটকে ট্র্যাপ করে রাখে, ধরে রাখে নিজের মধ্যে, যেটাকে আর ব্যাক যেতে দেয় না। আলটিমেটলি কি হয়, পুরা পৃথিবীর বায়ুমণ্ডলের ওভারঅল পুরা পৃথিবীর অ্যাটমসফিয়ারের টেম্পারেচার, গড় টেম্পারেচার বেড়ে যাচ্ছে, যেটার কারণে টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণে যেটা হচ্ছে মেরুগুলাতে বরফ গলে যাচ্ছে। বরফ গলা মানে হচ্ছে সিভিয়ার ব্যাপার। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে, আর সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়লে কি হয় জানো, নিচু যে দেশগুলো আছে ওইগুলা ডুবে যাবে। যেমন ধারণা করা হয় 2050 সালের মধ্যে আমরা আমাদের কক্সবাজারকে, নোয়াখালীকে হারাই ফেলতে পারি। জাস্ট চিন্তা করো, তোমার ভয় করে, লিটারালি তোমার গুজবাম্পস হবে ভয়ে। গুজবাম্পস দুই কারণে হয়, আমরা যখন অনেক এক্সাইটেড ফিল করি আর যখন সিভিয়ার ভয় করি। তুমি চিন্তা করো, আমরা কমপ্লিটলি নোয়াখালী এত বিশাল বড় একটা অঞ্চল, কক্সবাজার আমরা দেখবো যে পানির নিচে চলে গেছে 2050 সালের মধ্যে। এটা কিন্তু জাস্ট যেন তেন কথা না, এটা কিন্তু রিসার্চ পেপার বেসড কথা। চিন্তা করতেছো কত সিভিয়ার ব্যাপার, যে আমরা কোন ধরনের, পুরো পৃথিবীর মানুষ কোন ধরনের ফুয়েল পোড়াচ্ছে, জ্বালানি ব্যবহার করতেছে শক্তির জন্য, এটার উপর ডিপেন্ড করে কোনো কোনো দেশের নিচু যে অঞ্চলগুলো সেগুলোকে ডুবে যাবে নাকি ডুবে যাবে না। এই জন্য পুরা পৃথিবীর এখন কিন্তু, যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার, ওনারও কিন্তু একটা এজেন্ডা হচ্ছে 300 কার্বন এমিশন। আমরা যদি কার্বন এমিশন না থামাইতে পারি, গ্রিন হাউস গ্যাস ইফেক্টকে যদি আমরা না থামাইতে পারি, তাইলে আগামী 50 বছর, আগামী 50 না 30 বছরের মধ্যে আমরা পৃথিবীর এমন ক্ষতি করে ফেলবো যেটাকে আমরা আর কখনোই রিকভার করতে পারবো না, রিভার্স করতে পারবো না। জাস্ট ইমাজিন যে শক্তি পুরা
হিউম্যান সিভিলাইজেশন শক্তি কিভাবে খরচ করতেছে, কোত্থেকে সোর্স করতেছে, এটার উপর টিকে আছে আমরা হিউম্যান সিভিলাইজেশন কতটুকু ভালো মতো টিকে থাকতে পারবো এটার উপর। অ্যান্ড নিউক্লিয়ার এনার্জি ইউজ করলে ইনিশিয়ালি তেমন কোনো ঝামেলা নাই, খুব ভালো একটা সোর্স, খুবই এফিশিয়েন্ট একটা সোর্স, বাট ঝামেলা হচ্ছে এখান থেকে তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ উৎপন্ন হয়। সো এই তেজস্ক্রিয় বর্জ্য পদার্থগুলোকে প্রপারলি ম্যানেজ করলে ইটস ওকে, কোনো ক্ষতি নেই, বাট কোনো কারণে ওখানে যদি কোনো ক্যাটাস্ট্রফি হয়, কোনো দুর্ঘটনা হয়, সেই বর্জ্য যদি কোনোভাবে কোথাও লিক হয়, যেমন এখানে দুইটা জায়গার কথা মেনশন করা আছে, চেরনোবিল যে দুর্ঘটনা, রাশিয়ার চেরনোবিল নামে একটা মুভি আছে, আমি তোমাদেরকে সাজেস্ট করবো এই মুভিটা দেখবা, তাহলে বুঝবা যে আমরা মানব জাতি কত বড় বিপদে পড়তে পারি আমাদেরই ইনোভেট করা জিনিসপত্র ঠিকমতো নিয়ন্ত্রণ করতে না পারার কারণে। চেরনোবিল, তোকে অর্ণবকে বের করতে বলি নাই। চেরনোবিল ক্যাটাস্ট্রফ, রাশিয়া। এটা 1986 সালে হয়েছিল 26 এপ্রিল। এটা অ্যাকচুয়ালি রাশিয়ার কাছাকাছি, ইউক্রেনে হয়েছিল বেসিক্যালি, নট রাশিয়া। Tell me something briefly on Chernobyl catastrophe. Here's some info about Chernobyl disaster. Read it out. This page is not set up for me to read. Tell me some highlights on Chernobyl catastrophe. Here's some news about Chernobyl catastrophe. আচ্ছা, ও রিড করতে পারতেছে না কোনো একটা কারণে। আরেকটা হচ্ছে জাপানের ওই জায়গাটার নাম যেন কি, ফুকুশিমা বা এরকম কিছু একটা। সো জাপানে যারা অ্যাকচুয়ালি নিউক্লিয়ার এনার্জি নিয়ে অনেক বেশি কাজ করে ওই জায়গাটাতে, আর ইউক্রেন এবং রাশিয়া ওই জায়গাটাতে এই ধরনের দুর্ঘটনা অলরেডি হয়েছে। সো এটা হচ্ছে এখানকার রিস্ক আর কি। সো শক্তির রূপান্তরের সাথে পরিবেশের উপর বাজে প্রভাব পড়ার বেশ ভালো একটা কানেকশন আছে। তার মানে শক্তি জাস্ট ইউজ করলেই চলবে না, কোত্থেকে ইউজ করতেছি, কেমনে রূপান্তর করতেছি, এগুলোর সাথে আমাদের হিউম্যান সিভিলাইজেশনের এক্সিস্টেন্স জড়িত। আমরা যদি এগুলোর ব্যাপারে আরো মোর ক্লিনার ওয়ে অফ কনভার্টিং এনার্জি, সোর্সিং এনার্জি আমরা যদি না খুঁজি, তাহলে আমরা হিউম্যান সিভিলাইজেশন সিভিয়ার ঝামেলায় পড়তে পারি আগামী 50 বছরের মধ্যে। নেক্সট 100 বছরের মধ্যে আমাদের এই পৃথিবী বসবাসের অযোগ্য হইয়া যাইতে পারে। এগুলো আমার কথা না, এগুলো রিসার্চ বেসড প্রেডিকশন। বুঝছো আমাদের সামনে কি পরিমাণ চ্যালেঞ্জ, জাস্ট ইমাজিন। সো তুমি এখন কি এতক্ষণ যা বললাম এই টপিকের সবকিছু এখনই পজ করে করে রিডিং পড়বা, যে যে পয়েন্টগুলো আমি মেনশন করলাম এগুলো দাগাই নিবা। এই টপিকের যখন বোর্ডের এমসিকিউ সলভ করবা তখন এখানে এসে আবার ওই পয়েন্টগুলো, যে পয়েন্টগুলো থেকে বোর্ডের কোশ্চেন আসছে ওগুলো দাগাবা। সো দ্যাট তুমি পরে আবার এগুলো রিভাইজ দিতে পারো। ওকে, এখানে সব কিছু মনে রাখা ম্যান্ডেটরি না, বাট পুরো ব্যাপারটা অ্যাকচুয়ালি কি ঘটতেছে এটা একটু বোঝাটা জরুরি। আমি কিন্তু তোমাকে সুযোগ দিচ্ছি পজ করার, তুমি কিন্তু ওই টাইমের মধ্যে পজ করে নিও। হ্যাঁ, ওকে, ডান। সো এই অংশটা রিডিং পড়া হয়ে গেলে এবার আমরা পরের টপিকটাতে যাইতে পারি, শক্তির নিত্যতা এবং রূপান্তর। শক্তির নিত্যতা নিয়ে অলরেডি আমরা কথা বলে ফেলছি। শক্তির নিত্যতা আমাদেরকে কি বলে? শক্তির নিত্যতা আমাদেরকে বলে যে সামেশন অফ টোটাল এনার্জি পুরো ইউনিভার্সের, এটা হচ্ছে কনস্ট্যান্ট, ফিক্সড। এই শক্তির কোনো বিনাশ নাই, সৃষ্টি নাই। শক্তি কেবল একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তরিত হয়। এটাই শক্তির নিত্যতা সূত্রের মূল কথা। ওকে,
সরি শক্তির নিত্যতার মূল কথা। ওকে, সো এটাও তুমি ডিটেলসে পড়ে নেবে, এটা একটা থিওরিটিক্যাল ব্যাপার। এবারে আসো শক্তির রূপান্তর নিয়ে একটু কথা বলি। এটা নিয়ে কথা বলার আছে, এটা নিয়ে তো আগেও আমি কথা বলছি। এটার কোন জায়গাটাতে আমাদের এটার যেই কনসেপ্টটুকু আমাদের ম্যাথ করতে হেল্প করবে, স্থিতিশক্তি গতিশক্তি, ওখানে কিভাবে শক্তি কি ফিক্সড থাকে, শক্তির নিত্যতার সূত্রটা এখানে যেভাবে খাটে ওটা আমরা দেখাইছি। সো এটা নিয়ে আমরা অনেক আলোচনা করছি। শক্তির রূপান্তর, শক্তির রূপান্তর নিয়েও আমরা কথা বলছি, বাট মেইনলি যে সোর্সগুলো থেকে আমরা শক্তিকে রূপান্তর করি আমাদের দরকারি কাজ করার জন্য, ওই সোর্সগুলো নিয়ে একটু কথা বলি। বিদ্যুৎ এবং বিদ্যুৎ বা তড়িৎ শক্তি, আমরা সবচাইতে বেশি যে শক্তিটাকে রূপান্তর করি কাজ করার জন্য, ওই শক্তিটা হচ্ছে বিদ্যুৎ বা তড়িৎ শক্তি। হিউম্যান সিভিলাইজেশনের সবচাইতে দরকারি যে শক্তি যেটাকে রূপান্তর করতে হয় সেটা হচ্ছে এটা। সেকেন্ড, অ্যান্ড এই বিদ্যুৎ এবং তড়িৎ শক্তি এটা এতটাই প্র্যাকটিক্যাল বা এটা পোর্টেবল যে আমরা এটাকে চাইলে এক জায়গা থেকে আরেক জায়গায় কি ওয়্যারের মাধ্যমে ট্রান্সফার করতে পারি, বহন করতে পারি। ঠিক আছে, আর কোন শক্তিকে আমরা আমাদের কাজের জন্য রূপান্তর করি? রাসায়নিক শক্তি। রাসায়নিক শক্তিকে ইউজুয়ালি ব্যাটারিতে সংরক্ষণ করা হয়, ওইখান থেকে এটাকে তড়িৎ শক্তিতে নেওয়া হয়, দেন সেই তড়িৎ শক্তিকে আমরা কিসে রূপান্তর করতে পারি? আলোক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি। তড়িৎ শক্তিকে কিন্তু আমরা অনেক কিছুতে কনভার্ট করতে পারি। তড়িৎ শক্তিকে রান্নার চুলায়, ইলেকট্রিক চুলায় আমরা কি করতে পারি? তাপ শক্তিতে রূপান্তর করে রান্না করতে পারি। লাইটের মাধ্যমে আমরা আলোক শক্তিতে রূপান্তর করে আমাদের কাজকর্ম করতে পারি। পাখার মাধ্যমে আমরা যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে পারি। সো এই তড়িৎ শক্তিকে আমাদের দরকারি আদার ফর্মস অফ এনার্জিতে কনভার্ট করা বা ট্রান্সফর্ম করা অনেক বেশি ইজি। ওকে, রাসায়নিক শক্তিকে সরাসরি ট্রান্সফর্ম করা যায়, এটাকে বিদ্যুৎ বা তড়িৎ শক্তিতে আনতে হয়, তারপর কাজ করতে হয়। তাপ শক্তিকেও অনেক ক্ষেত্রে সরাসরি ইউজ করা যায়, বাট তাপ শক্তিকেও মেইনলি যদি আমরা বিদ্যুৎ বা তড়িৎ শক্তিতে আনতে পারি তাহলে এটাকে বেশি ইউটিলাইজ করা যায়। আর দিন শেষে আমরা সব শক্তিকেই কোন শক্তিতে আনতে চাই? যান্ত্রিক শক্তিতে, কারণ যান্ত্রিক শক্তির সাথেই অ্যাকচুয়ালি কাজ ওতপ্রোতভাবে জড়িত। দিন শেষে আমাদের কি দরকার? শক্তি। এই যে এত শক্তি নিয়ে যে এত প্রতিযোগিতা, প্রতিটা দেশ প্রতিযোগিতা করে কে কত বেশি নিউক্লিয়ার এনার্জি প্রডিউস করবে, হ্যাঁ, কে কতভাবে শক্তিকে ট্রান্সফর্ম করবে, এই সব কিছুর প্রতিযোগিতার পিছনে কিন্তু একটাই জিনিস, আমরা সেই শক্তিটাকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করি। যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করার মাধ্যমে কিন্তু আমরা কাজ সম্পাদন করি, তাই না? আলোক শক্তি, সূর্য থেকে আসা আলোক শক্তিকে আমরা কি করতে পারি? তড়িৎ শক্তিতে রূপান্তরিত করতে পারি, দেন সেটাকে আমরা যান্ত্রিক শক্তিতে নিয়ে আসতে পারি। আমাদের এখানে যদি বিশেষ আলোচনা দরকার হয়, সেটা দরকার হতে পারে ভর। কারণ এগুলো আমরা জানি, আলোক শক্তি, যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, এগুলোকে চাইলে আমরা কি যান্ত্রিক শক্তিতে নিয়ে আসতে পারি। বাট ভর থেকেও কি শক্তি পাওয়া যায়? পাওয়া যায়। সেটা কিভাবে? সেটাই হচ্ছে আমরা একটু পরে দেখব। তাই শক্তির নিত্যতা গেল, শক্তির রূপান্তরটা গেল। তাহলে শক্তির রূপান্তরে আমরা বেসিক্যালি সব ধরনের শক্তিকে কোথায় রূপান্তর করতে চাই? যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে চাই, এন্ড সেটা করার মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি কাজ সম্পাদন করি। এইবার তুমি প্রতিটা পয়েন্টের ডিটেলস বই থেকে দেখে নিবা। ওকে, আচ্ছা, সো এখান থেকে তুমি এখনই ডিটেলসটা পড়ে নিবা পজ করে করে। এখানে একটা ছবি আছে, ছবিটা আমার এক্সপ্লেন করে দেওয়া উচিত। একটি পেন্ডুলাম দুলছে, মোট শক্তিটুকু গতিশক্তি ও শক্তির মাঝে স্থান বদল করছে। সো এটার এক্সাম্পল আমি তোমাদেরকে দিচ্ছি। একটা পেন্ডুলাম যখন, পেন্ডুলাম চিনো তো, দোলক, সরল দোলক, যখন তার এই সাম্যাবস্থানে থাকে, সে স্থির থাকে, স্থির থাকে না, পেন্ডুলাম এইভাবে 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 দুলতে থাকে, ঠিক আছে? এই জায়গাটাতে পেন্ডুলামটা স্থির হয়ে যায়, আবার এই জায়গাটাতে স্থির হয়ে যায়, এখানে এই জায়গাটাতে তার বেগ সর্বোচ্চ থাকে, এই জায়গাটাতে শুধুমাত্র গতিশক্তি থাকে, এখানে বিভব শক্তি শূন্য, এই জায়গাটাতে শুধুমাত্র বিভব শক্তি থাকে, গতিশক্তি শূন্য, এখানেও সেম, শুধুমাত্র বিভব শক্তি থাকে, গতি শক্তি শূন্য।
তার মানে কি বুঝলা, এই যে এখানে টোটাল গতিশক্তিটা, এখানে কি টোটালটা বিভব শক্তিতে রূপান্তরিত হয়। তার মানে এই দোলনের মাঝপথে শক্তিটা গতিশক্তি থেকে বিভব শক্তি, বিভব থেকে গতিশক্তিতে রূপান্তরিত হয়। এখানেও প্রতিটা পয়েন্টে টোটাল এনার্জি কনস্ট্যান্ট, এই ব্যাপারটাই এখানে ছবির মাধ্যমে দেখানো হয়েছে। পেন্ডুলাম রিলেটেড কোনো প্রবলেম তোমাদের ক্লাসে নাই, ওকে? সো এটা নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। এগুলা এখনই সাথে সাথে পজ করে করে রিডিং পড়ে ফেলো। নিত্যতা গেল, এবার শক্তির রূপান্তর। আচ্ছা, নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে অ্যাকচুয়ালি কিভাবে শক্তিটা উৎপন্ন করা হয় এটা দেখানোর আগে আমরা নিউক্লিয়ার বিক্রিয়া ওই অংশটুকু দেখে ফেলি, বা ভর থেকে কিভাবে শক্তি উৎপন্ন করা যায়, তারপর আমরা এই ছবিটা দেখলে খুব ভালো মতো বুঝতে পারবো। ওকে, সো ভর থেকে কিভাবে আমরা শক্তি পাই এই ব্যাপারটা এখন আমরা দেখব আর কি। তুমি এটা রিডিং পড়তে পারো, এটা রিডিং পড়ো, এটা আমি তোমাকে সামারাইজ করে দিছি। ভর ও শক্তি সম্পর্ক, আমরা এটা নিয়ে কথা বলি, ভর থেকে কেমনে শক্তি পাওয়া যায়। এম পরিমাণ ভরকে তুমি শক্তিতে কনভার্ট করলা, শক্তি কতটুকু পাবা? এটা আমরা পাই আইনস্টাইনের খুবই বিখ্যাত একটা সূত্র দিয়ে, E = mc²। এটা থেকে ম্যাথ আসে, ঠিক আছে? মাথায় রেখো। এখানে এই সি হচ্ছে আলোর বেগ, এই আলোর বেগের ভ্যালু কিন্তু লাগবে, ঠিক আছে? 3 × 10⁸ মিটার/সেকেন্ড, ঠিক আছে? সো আমাদের সূত্রটা ক্লিয়ার, এটা আমাদের লাগে, সূত্রটা আমরা জেনে নিলাম। তাহলে আমরা যদি ভরকে শক্তিতে রূপান্তরিত করি সেক্ষেত্রে কতটুকু শক্তি পাবো? আমরা যতটুকু ভরকে শক্তিতে রূপান্তরিত করতে চাই এটা এখানে ইনসার্ট দিব, তাইলে সেখান থেকে যতটুকু শক্তি পাওয়ার আমরা এটার ভ্যালুটা পাওয়া যাবো। সি এর ভ্যালু এটা বসাইতে হবে, ওকে? অবভিয়াসলি মিটার/সেকেন্ডে বসাইতে হবে। এইবারে আসলে চেইন রিঅ্যাকশন দেখলে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে কিভাবে ভরকে আমরা শক্তিতে রূপান্তরিত করতে পারি। তারপর আমি উপরের ছবিটা তোমাদের জন্য এক্সপ্লেইন করব। সো আমি এখানে একটা চেইন রিঅ্যাকশন লিখব তোমাদের জন্য। চেইন রিঅ্যাকশন অ্যাকচুয়ালি কি হয়, তোমরা জানো যে এই নিউক্লিয়ার এনার্জি বা চেইন রিঅ্যাকশন বা ভর থেকে শক্তি উৎপাদন, এই সবগুলো জায়গাতে কি ইউজ করা হয়? তেজস্ক্রিয় ইউরেনিয়াম ইউজ করা হয়। কিছুক্ষণ আগেও আমি এটা মেনশন করছি। তো জিনিসটা কিভাবে করা হয়, এদিকে একটা ছবি আছে, আমি ছবিটা আগে এক্সপ্লেইন করি, তারপর তোমাদেরকে আমি রিঅ্যাকশনটা দেখাই। দেখো, এটা একটা ইউরেনিয়াম নিউক্লিয়াস, বিশাল বড় একটা নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? প্রোটন আর নিউট্রন থাকে। প্রোটন আর নিউট্রন নিজেদের মাঝে এদেরকে একসাথে করে রাখে একটা শক্তি, এটাকে বলে নিউক্লিয়ার শক্তি, ঠিক আছে? ওই শক্তিটা দ্বারা এরা একজন একজনের সাথে বন্ধনে আবদ্ধ হয়ে থাকে। এখানে যেটা করা হয়, নিউট্রন দিয়ে, প্রচন্ড বেগের নিউট্রন দিয়ে এটাতে আঘাত করা হয়। আঘাত করা হলে যেটা হয়, বড় নিউক্লিয়াসটা ভেঙে ছোট হয়, এন্ড ওইখান থেকে আরো নিউট্রন বের হয়। এই নিউট্রনগুলো গিয়ে আবার আরো ইউরেনিয়ামের নিউক্লিয়াস আঘাত করে, ওইখান থেকে আরো ছোট ছোট নিউক্লিয়াস বের হয়, আরো নিউট্রন বের হয়, ওইগুলো গিয়ে আবার ইউরেনিয়ামে আঘাত করে, আবারও ছোট ছোট নিউক্লিয়াস এবং আরো ছোট ছোট নিউট্রন বের হয়, এগুলো গিয়ে আবারও আঘাত করে, ব্যাপ, এটা চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে, চেইনের মতো, রিঅ্যাকশন আফটার রিঅ্যাকশন, রিঅ্যাকশন আফটার রিঅ্যাকশন। এটাকে বলে চেইন রিঅ্যাকশন, ঠিক আছে? এটাকে থামানো যায় না। এটাকে থামানোর মানে এটা নিজে নিজে থামবে না, এটাকে থামানোর এন্ড এটা নিয়ন্ত্রণ যদি তুমি হারাই ফেলো কোনোভাবে, এটাকে কোনোদিনও থামানো যায় না। সো এটা যদি আমাদের ওই রিয়েক্টরের ভেতরে থাকে, রিয়েক্টর থেকে কোনোভাবে যদি বিক্রিয়া বের হয়ে গেছে, ওটাকে আর কন্ট্রোল করা যায় না। রিয়েক্টরের ভেতরে থাকা অবস্থায় বিক্রিয়াটাকে থামানো যায় কেমনে? দেখো, নিউট্রন কিন্তু আঘাত করে করে বিক্রিয়াটা ঘটাচ্ছে। সো আমরা যদি সামহাও এই নিউট্রনগুলোকে
কিছু একটা দিয়ে সরাই ফেলতে পারি। এখানে কিছু রড থাকে, ওইগুলো দিয়ে আমরা ছেলেগুলোকে সরাইতে পারি রিয়েক্টরের ভেতরে। সরাই ফেললে আলটিমেটলি নিউট্রন আর আঘাত করতে পারে, বিক্রিয়াটা থেমে যায়, আমরা শক্তি উৎপাদন বন্ধ করে দিতে পারি। এখন কথা হচ্ছে এই যে নিউক্লিয়াস ভাঙতেছে, এখান থেকে শক্তি কেমনে পাওয়া যায়? তুমি এইখানে একটা জিনিস দেখো, এখানে ভর কত, এখানে ভর কত, এই দুইটা ভর যোগ করো। আর নিউট্রনের তো কোনো ভর নাই, নিউট্রনের কোনো ভর নেই। নিউট্রনের ভর নাই কে বলছে? নিউট্রনের ভর আছে, ইলেকট্রনের কোনো ভর নেই। তো তুমি এখানে নিউট্রনের ভর কত? 1 1 1। তুমি যোগ করো এই 1, তাহলে এখানে ভর কত? 235। এখানে কত হইলো দেখো তো, এখানে কত হচ্ছে দেখো, 141 প্লাস 92। এখানে দেখো তো কয়টা হচ্ছে? যে দুটো নিউক্লিয়াস উৎপন্ন হচ্ছে, এখানে কিন্তু একটা নিউট্রন এসে আঘাত করলো, তাহলে এখানে কিন্তু টোটাল ভর দেখো 235 আর 1 236টা। এখানে যোগ করলে কত পাও দেখো, এখানে 233 আর একটা তো আগে থেকেই এখানে আসছে, তাহলে এখান থেকে কয়টা বের হলো? 2টা বের হলো, প্লাস 2। তার মানে এখানে ছিল টোটাল ভর 235, 236, এখানে হচ্ছে 235। ভর কিন্তু 1 কমে গেল। অথবা তুমি যদি নিউট্রনের হিসাব বাদ দাও, নিউট্রন তো অ্যাকচুয়ালি এখানে রিঅ্যাকশনটা ঘটাচ্ছে, মেইনলি ভাঙতেছে কে? ভাঙতেছে নিউক্লিয়াস। তুমি যদি নিউক্লিয়াস চিন্তা করো, এই দুইটা যোগ করলে হচ্ছে 233, বাট তার আগে এই নিউক্লিয়াসটার ভর ছিল 235। তাই দেখো ভর কত? 2 কম, 2 কিন্তু কম ভর। ইয়া, এই ভরটা কই গেল? আমরা নিউট্রন সহ হিসাব করলেও দেখি ভর কম, এই ভরটা কই গেল? এই ভরটা শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে। যতটুকু ভর শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে, অতটুকু ভরের জন্য আমরা যে শক্তিটা পাই, এটা আমরা E=mc², এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করতে পারি। এই হচ্ছে, এইভাবে হচ্ছে ভরকে শক্তিতে কনভার্ট করা যায়। এটাই অ্যাকচুয়ালি নিউক্লিয়ার বিক্রিয়া। নিউক্লিয়ার বিক্রিয়া দুই ধরনের, একটা হচ্ছে ফিশন আর একটা হচ্ছে ফিউশন। ফিশন কোনটা? যেখানে নিউক্লিয়াসকে নিউট্রন দিয়ে আঘাত করে ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত করা হয়। আর ফিশন কি? এরকম ছোট ছোট নিউক্লিয়াসকে একসাথে করে বড় নিউক্লিয়াস তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলে ফিউশন বিক্রিয়া। ফিউশন কেমনে মনে রাখবা? একটা হচ্ছে ফিউশন, ফিউশন মানে হচ্ছে একসাথে করা, একসাথে হয়ে বড় হবে। আর আরেকটা হচ্ছে ফিশন বা ফিশান। দেখো এই ওয়ার্ডটা বড়, এই ওয়ার্ডটা ছোট। ফিশান মানে তাহলে বড় নিউক্লিয়াস ভেঙে ছোট নিউক্লিয়াসে পরিণত হবে, আর ফিউশন মানে ছোট ছোট নিউক্লিয়াস একসাথে হয়ে বড় নিউক্লিয়াসে পরিণত হবে। এমনি মনে রাখবা, ওকে? তাই নিউক্লিয়ার রিঅ্যাকশন দুই ধরনের, ফিশন, ফিউশন, দুইটাতেই শক্তি উৎপন্ন হয়। ঠিক আছে? আচ্ছা, এইবারে আমরা বিক্রিয়া দেখবো। এবারে বিক্রিয়া দেখার আগে আমরা ছবি দেখবো। চেইন রিঅ্যাকশন, এখান থেকে চেইন রিঅ্যাকশন থেকে সিকিউ হয়, এমসিকিউ হয়। তো পুরো শক্তির উৎসের জায়গা থেকে কোনো একটা জায়গা থেকে যদি সবচেয়ে বেশি এমসিকিউ হয় বা সিকিউ যদি হওয়ার মতো থাকে, এটা হচ্ছে চেইন রিঅ্যাকশন। ওকে? এন্ড এই সূত্র, এই জন্য এটা নিয়ে আমি কিন্তু একদম ডিটেইলড কথাবার্তা বলতেছি, যেটা আমি আগের থিওরিটিক্যাল আলোচনার ক্ষেত্রে খুবই দ্রুত তোমাদেরকে কি করছি, জাস্ট সামারি বলে বলে চলে গেছে। এই যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর, এটার ভেতরেই অ্যাকচুয়ালি কি, এই যে রড থাকে, এই রডগুলো দিয়ে নিউট্রনগুলোকে কন্ট্রোল করা হয়। এটার ভিতরে কি থাকে? ইউরেনিয়াম থাকে। এখানে যেটা হয়, এই যে এই চেম্বারটা, যে শক্তিটা এখান থেকে বের হয়, এটা তাপ শক্তি হিসেবে বের হয়। সেই তাপ শক্তিকে ইউজ করে এখানে একটা বিশাল বড় পানির পাত্রের পানিকে বাষ্পে পরিণত করা হয়। এন্ড গ্যাস হোয়াট, কি হয়? ওখান থেকে প্রচন্ড বেগে বাষ্প এদিক দিয়ে বের হওয়া শুরু করে। এন্ড সেই এখানে পাম্প দিয়ে পানি দেয়, এটার ভেতরে পাম্প দিয়ে পানি ঢুকায়, সেই পানি বাষ্পে পরিণত হয়ে, তোমরা বলতে পারো যে পানি যদি শেষ হয়ে যায়, এই যে দিক দিয়ে আবার পানি ঢুকবে, সেই গরম পানি এই খুব দ্রুত গতির বাষ্প এই টারবাইনটাকে ঘোরায়। আর এই টারবাইনটা যখন ঘুরে, সে তখন
এই টারবাইনটাকে জাস্ট একটা জেনারেটরের সাথে কানেক্ট করে দিলে সে জেনারেটরটাকে ঘোরায়। আর জেনারেটর কি করে? তড়িৎ শক্তি, এই যান্ত্রিক শক্তিটাকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। তাহলে এখানে দেখো কি হচ্ছে, নিউক্লিয়ার এনার্জি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। কেন যান্ত্রিক শক্তি? কারণ গতিশীল বাষ্প, সেই গতিশীল বাষ্প আবার টারবাইনকে আবারও গতিশীল করতেছে যান্ত্রিক শক্তি স্টিল, সে আবার এই যান্ত্রিক শক্তিটা আবার রূপান্তরিত হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জিতে। দেন এই ইলেকট্রিক্যাল এনার্জি বা তড়িৎ শক্তিকে আমরা আদার ফর্মে ইউজ করতে পারি যখন যেটাতে কনভার্ট করা দরকার। ওকে, এখানে বাষ্পটা অটোমেটিক্যালি ঠান্ডা হয় না, এটাকে আবার একটা কুলিং টাওয়ারে নেওয়া হয়। ওই কুলিং টাওয়ার থেকে আবার এটা ঠান্ডা হয়ে এখানে চলে আসে, এদিক দিয়ে ঢুকে ঠান্ডা হয়ে আবার এদিক দিয়ে চলে আসে। ঠিক আছে, সেই জিনিসপত্রগুলো কিন্তু সিভিলাইজেশনের শুরুতে ছিল না, মানুষ মাথা খাটায়া এগুলো বের করছে। জাস্ট ক্যান ইউ ইমাজিন যে হিউম্যান বিং কতটা ইন্টেলিজেন্ট। ওকে, আচ্ছা, এই ছবিটা আমাদের এক্সপ্লেইন করা শেষ। সো আমরা একটা চেইন রিঅ্যাকশন দেখবো, দ্যাটস ইট। আমরা একটা চেইন রিঅ্যাকশন দেখবো, তারপর আমরা আমাদের এই টপিকটা শেষ হয়ে যাবে। সো আমরা একটা ইউরেনিয়াম নিলাম, এই বিক্রিয়া আসবে। ঠিক আছে, এটার ম্যাস হবে 235, ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 92। এটা আজীবন মনে রাখবা। এটাকে যখন আমরা একটা নিউট্রন দিয়ে, নিউট্রনের কোনো পারমাণবিক সংখ্যা নাই, এটার ভর 1, এটাকে যখন আমরা একটা নিউট্রন দিয়ে আঘাত করি, তখন এই ইউরেনিয়াম, এটার যে নিউক্লিয়াস, এই ভরের চেয়ে ছোট ভরের নিউক্লিয়াসে ভাগ হয়ে যায়। ফর এক্সাম্পল, তুমি ক্রিপ্টন নাও, সবসময় যে ক্রিপ্টনই হবে, সবসময় যে ব্যারিয়ামই হবে এরকম না, ছোট দুইটা নিউক্লিয়াসে পরিণত হবে। ঠিক আছে, 92, 141 কাছাকাছি ভরের। ঠিক আছে, ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 36, ব্যারিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 56। ওকে, এর সাথে এখানে তুমি একটু গুণে দেখো, ভর কিন্তু বামে আর ডানে ইকুয়াল হচ্ছে না, যেটা তোমাকে আমি কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম। সো তোমাকে এই ধরনের রিঅ্যাকশন দিয়ে বলবে এখান থেকে কতটুকু শক্তি আমরা পাবো, এটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। E = mc², এটা দিয়ে সি এর ভ্যালু জানি, এখানে জাস্ট কতটুকু ভর শক্তিতে রূপান্তরিত হয়েছে ওই ভরটা এখানে ইনসার্ট করে দেবো। ভরটা তোমাকে এখানে ক্যালকুলেট করতে হবে। কেমনে করবা? দেখো এখানে টোটাল ভর কত, 235 প্লাস 1, 235 প্লাস 1, 236। এখানে কত দেখো, 92 প্লাস 141, 92 প্লাস 141 প্লাস এখানে 233, আর এখানে হচ্ছে কত, এই নিউট্রনটা কিন্তু এখান থেকে চলে যাবে। আমরা মেইনলি ভরটা হিসাব করবো এটার এবং এটার। এই নিউট্রন কিন্তু আবার নতুন ইউরেনিয়ামের নিউক্লিয়াসকে আঘাত করতে চলে যাবে। সো আমরা এটা নিয়ে মাথা ঘামাবো না, আমরা মাথা ঘামাবো এইগুলো নিয়ে। তো এই দুটার ভর যোগ করলে দেখো এটা ইকুয়াল কিন্তু হচ্ছে না, তাই ডিফারেন্স কত থাকে, 233 আর এখানে 235। ডিফারেন্স কত থাকে? ডিফারেন্স থাকে 2, দুইটা মানে 2 একক ভরের ডিফারেন্স থাকে। ওই 2 একক ভরকে তুমি কেজিতে কনভার্ট করবা। ভর মানে অ্যাকচুয়ালি কি, নিউট্রন বা প্রোটনের ভর। তাহলে দুইটা নিউট্রনের ভরকে তুমি কি কেজিতে কনভার্ট করবা। নিউট্রনের ভর তুমি জানো না? জানো তো, 1.675 কেমিস্ট্রিতে দেখাইছিলাম। 1.675 ইন্টু 10 টু দি পাওয়ার -24 গ্রামস। এটাকে তোমরা কেজিতে নিবা। Mass of neutron. The answer I found is 1.009 atomic mass unit.
এক্সপ্রেস ইট টু সায়েন্টিফিক নোটেশন। ইয়া, এটাই। তাহলে এখানে কয়টার হিসাব আমরা পাচ্ছি না? দুইটার, এই নিউক্লিয়াস এবং এই নিউক্লিয়াস, এই দুইটার হিসাব আমরা পাচ্ছি না। সো দুইটা নিউট্রনের ভর কত, 2 ইন্টু এটাকে কেজিতে নিবা, সেই ভ্যালুটা এখানে বসাই দিবা, তাহলে এখান থেকে কতটুকু শক্তি উৎপন্ন হবে আমরা পাবো। এখানে যদিও ভরের অ্যামাউন্টটা খুবই ছোট, বাট দেখো তো কাকে দিয়ে গুণ হচ্ছে? আলুর ব্যাগ, পৃথিবীর পুরো ইউনিভার্সের সবচাইতে বেশি ব্যাগ যে জিনিসটার, ওইটার ব্যাগের বর্গ দিয়ে গুণ হচ্ছে। তার মানে এখানে খুবই ক্ষুদ্র একটা ভরও বিশাল বড় একটা অ্যামাউন্টের এনার্জি প্রডিউস করে এই সূত্র অনুসারে, ঠিক আছে? আর আমরা এখানে নিউট্রনকে গোনায় ধরবো না, ওকে? সো তার আগেও একটা জায়গাতে আমি নিউট্রন সহ হিসাব করতে গেছিলাম, ওইটা বাদ দিবা। নিউট্রনকে বাদ দিয়ে আমরা জাস্ট এটা এবং এটার ভরের যেই মিসম্যাচটুকু আছে এটা ক্যালকুলেট করবো, ওকে? চেইন রিঅ্যাকশন নিয়ে এই রিলেটেড তুমি ম্যাথ প্রবলেম দেখো বা এই রিলেটেড তুমি সিকিউ দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে, ওকে? ডান। তাহলে আমাদের এই রিলেটেড তোমার যা যা রিডিং পরে জানা দরকার সব তুমি এখানে পাওয়া যাবা। এগুলো কাইন্ডলি এখন রিডিং পড়ে নাও, ওকে? পরে কিন্তু রিডিং পড়া হবে না, দেখো, ওকে? ওকে, আমরা তাহলে এই অধ্যায়ের এবার আমাদের বাকি যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে, ক্ষমতা এবং এফিসিয়েন্সি, এগুলো সলভ করে ফেলবো, দেন আমরা অনুসরণী সলভ করবো, দেন আমাদের এই অধ্যায় শেষ। আমরা এবারে ক্ষমতার কনসেপ্ট ক্লিয়ার করে ফেলবো, সো দ্যাট ক্ষমতা থেকে আমরা এক্সামে যা যা আসে সেগুলো যাতে আমরা সলভ করতে পারি, ওকে? আচ্ছা, ক্ষমতার কনসেপ্টটা যদি তোমাদেরকে আমি ছোট করে বলি, তুমি 10 জুল কাজ করতে পারো 2 সেকেন্ডে, তোমার বন্ধু সেই একই 10 জুল কাজ করে 5 সেকেন্ডে। একই পরিমাণ কাজ দুজন করতে টাইম ডিফারেন্ট নিচ্ছে, তুমি 2 সেকেন্ডে করতেছো, সে 5 সেকেন্ডে করতেছে। তার মানে সে স্লো, তুমি ফাস্ট। এই যে কাজ করার যে হার, টাইমের রেসপেক্টে তুমি কতটুকু কাজ করতেছো, প্রতি একক সময় কতটুকু কাজ করতেছো, এই জিনিসটাকে বলা হচ্ছে ক্ষমতা। অবভিয়াসলি তুমি এখানে বেশি ক্ষমতাধর, কেন? কারণ তুমি 2 সেকেন্ডে 10 জুল কাজ করতেছো, আর তোমার বন্ধু 5 সেকেন্ডে 10 জুল কাজ করতেছে। এই যে দুজনকে যে তুমি কম্পেয়ার করবা যে কে বেশি দ্রুত কাজ করতে পারে, কাজ করা মানে কি, শক্তিকে রূপান্তর করতে পারে, এই জিনিসটাকে ইন্ডিকেট করা হচ্ছে ক্ষমতা দিয়ে, ঠিক আছে? তাহলে ক্ষমতার সংজ্ঞা যদি জানতে চাই, কনসেপ্ট তো বললাম, ক্ষমতার সংজ্ঞা যদি জানতে চাই, কনসেপ্ট ডান। ক্ষমতার সংজ্ঞা যদি জানতে চাই, ডিরেক্ট বলে দিবা যে শক্তির রূপান্তরের হারকেই ক্ষমতা বলে, অথবা এভাবে বলতে পারো, একক সময়ে কোন একটি বস্তু যতটুকু কাজ করে বা শক্তির রূপান্তর ঘটায় তাকে ওই বস্তুর ক্ষমতা বলে, ওকে? এবার এটা সূত্রে যদি আসি, তাহলে সংজ্ঞা আমরা সিম্পল একটা ওয়ার্ড মনে রাখবো যে কাজ করার হার, রেট, ওকে? এটা হচ্ছে আমাদের সংজ্ঞা। এবার আসলে আমরা সূত্রে যাই। কোন একটা বস্তু বা যন্ত্র যদি টি সময় ডব্লিউ পরিমাণ কাজ করে, ডব্লিউ পরিমাণ শক্তি রূপান্তর করে, তাহলে একক সময়ে কতটুকু শক্তি রূপান্তর করতেছে বা কাজ করতেছে, ডব্লিউ বাই টি, এটাই কিন্তু আমাদের ক্ষমতা, যেটাকে পি দিয়ে ডিনোট করে, ঠিক আছে? এটাই আমাদের ক্ষমতা নির্ণয় করার সূত্র। এই সূত্রটার পাশাপাশি আমাদের
বেশ কিছু এক্সটেন্ডেড সূত্র লাগে। ফর এক্সাম্পল, কাজকে আমি লিখতে পারি বল ইন্টু সরণ। তার মানে এখান থেকে আমি কিন্তু চাইলে ক্ষমতা ক্যালকুলেট করতে পারি এফ ইন্টু বি, এটা দিও, এটা আমাদের সামটাইমস লাগে। ঠিক আছে? সো ক্ষমতা ইজ ইকুয়াল টু ইনিশিয়াল সূত্র, প্রতি একক সময়ে সম্পাদিত কাজ। সামটাইমস কোন একটা বস্তুর উপর তুমি বল প্রয়োগ করলা, সেই বলের কারণে ওই বস্তুটার যে ব্যাগ, এই দুটাকে মাল্টিপ্লাই করলে আমরা ক্ষমতা পাই। ঠিক আছে? যেই সমবেগে বস্তুটা গতিশীল আছে এবং সেই সমবেগটা বজায় রাখার জন্য কতটুকু বল প্রয়োগ করতে হচ্ছে, এই দুটাকে মাল্টিপ্লাই করলে আমরা ক্ষমতা পাই। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের সূত্রের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, আমরা এবার আসবো একক এবং মাত্রায়। ঠিক আছে? এবং স্কেলার নাকি ভেক্টর আমরা এখনই এটা ক্লিয়ার করে ফেলবো। তো ক্ষমতা ইজ ইকুয়াল টু কি? ডব্লিউ বাই টি। এটার একক কি? এটার একক জুল, এটার একক সেকেন্ড। তার মানে ক্ষমতার একক হচ্ছে জুল পার সেকেন্ড, যেটাকে কিনা বিজ্ঞানী ওয়াটের নামে নামকরণ করা হয়, ওয়াট, যেটাকে ছোট হাতের ডব্লিউ দিয়ে ডিনোট করা হয়। এটার মানে হচ্ছে ওয়াট। ঠিক আছে? তাহলে ক্ষমতার একক কি? জুল পার ওয়াট বা ওয়াট। কোথাও যদি লেখা থাকে কোন একটা যন্ত্রের ক্ষমতা 100 ওয়াট, এটার মানে হচ্ছে ওই যন্ত্রটা প্রতি সেকেন্ডে 100 জুল কাজ করতে পারে বা 100 জুল পরিমাণ শক্তিকে রূপান্তর করতে পারে। আমরা পত্রপত্রিকায় দেখি না, লেখা থাকে 1000 মেগাওয়াট শক্তি সম্পন্ন একটা নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হচ্ছে আমাদের দেশে। তার মানে হচ্ছে মেগা মানে কি? মেগা মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 6। তার মানে মেগা মানে 10 টু দি পাওয়ার 6। তার মানে ওই বিদ্যুৎ কেন্দ্রটা প্রতি সেকেন্ডে এত জুল শক্তি, বিদ্যুৎ শক্তি উৎপন্ন করতে পারে। ওকে, আচ্ছা, এটার একক নিয়ে আরো একটা তথ্য জানতে হয়। সেটা হচ্ছে সামটাইমস সিকিউ সলভিংয়ে বা এমসিকিউ সলভিংয়ে ক্ষমতার একক হিসেবে ওয়াট ইউজ না করে সামটাইমস হর্স পাওয়ার ইউজ করে। সো মনে রাখবা, ওখানে যদি হর্স পাওয়ার দেওয়া থাকে, হর্স পাওয়ার থেকে আমরা ওয়াটে কেমনে নিব? এইটা দিয়ে। হ্যাঁ, 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। কোথাও যদি কিলোওয়াট দেওয়া থাকে, এটাকে জাস্ট 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে ওয়াটে চলে আসে। ওকে, আমাদের একক রিলেটেড কনফিউশন শেষ। আর স্কেলার নাকি ভেক্টর, যেহেতু কাজ একটা স্কেলার, তাহলে কাজকে যদি আমরা টাইম দিয়ে ভাগ দিই তাহলে স্কেলারই পাবো। তার মানে সে একটা স্কেলার রাশি। এই তো ক্ষমতা নিয়ে এই কয়েকটা পয়েন্ট জানলে ইনাফ। এই যে এগুলো যে আমি বললাম, এগুলো কিন্তু ক্ষতে আসে যে 100 ওয়াট বলতে কি বুঝো, 1000 মেগাওয়াট বলতে কি বুঝো, তখন এক্সপ্লেন করে দিবে। 100 ওয়াট মানে হচ্ছে কোন একটি যন্ত্রের ক্ষমতা 100 ওয়াট মানে হচ্ছে সে প্রতি সেকেন্ডে 100 জুল শক্তিকে রূপান্তর করতে পারে অথবা 100 জুল কাজ করতে পারে। দ্যাটস ইট। সো ক্ষমতার রিলেটেড ডিটেলস তুমি এখন এখান থেকে পজ করে করে এখনই পড়ে ফেলো। আচ্ছা, আমাদের মাত্রাটা বাকি আছে, তাই না? তো মাত্রাটা এখানেই দেখাই। কাজের মাত্রা কি? কাজের মাত্রা হচ্ছে কি? এম এল স্কোয়ার টি ইনভার্স 2। মনে আছে একদম শুরুতে দেখাইছিলাম। এটাকে যদি কাজকে যদি আবারও টাইম দিয়ে ভাগ দেই, তাইলে আমরা কি পাই? আমরা ক্ষমতার মাত্রা পাই, যেটা কি না এম এল স্কোয়ার টি ইনভার্স 3 হবে। এটাই ক্ষমতার মাত্রা। ডান। এবারে আমরা কর্মদক্ষতা জিনিসটা ক্লিয়ার করে ফেলি। দেখো, আমরা যেই ইলেকট্রিক মোটরগুলো ব্যবহার করি, এগুলাতে মনে করো আমরা 100 জুল শক্তি, তড়িৎ শক্তি দিলাম। দেখা যায় সে অ্যাকচুয়ালি ওইখান থেকে 90 জুল তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করতে পারতেছে, বাকি 10 জুল নষ্ট হয়ে গেছে। কোথায় নষ্ট হয়েছে? ওই যে ঘর্ষণে বা তাপ উৎপন্নে অথবা শব্দ শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে, এটা অপচয় হয়ে গেছে। তাহলে এখানে অ্যাকচুয়ালি আমরা আউটপুট এনার্জি কত পাইলাম? আউটপুট এনার্জি পাইলাম হচ্ছে 90 জুল, দিছি 100 জুল। তাহলে এই যে আউটপুট বাই ইনপুট, আউটপুট এবং ইনপুটের যে রেশিও, এটাকে যদি আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা একটা ভ্যালু পাবো। ভ্যালুটা হবে হচ্ছে 90%। এই 90% হচ্ছে ওই যন্ত্রটার কর্মদক্ষতা। মানে সে তাকে যেই
এনার্জিটুকু ইনপুট হিসেবে দেওয়া হয়, এটা 90% সে এনার্জিতে কনভার্ট আউটপুট দিতে পারে, বাকি 10% সে অপচয় করে। তাহলে কর্মদক্ষতা হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে আমরা বুঝি একটা যন্ত্র শক্তির কতটুকু অপচয় করে এবং কতটুকুকে সে অ্যাকচুয়ালি কাজে লাগায়। ঠিক আছে, তাহলে শক্তির অপচয় মাপার একটা কনসেপ্ট হচ্ছে বা একটা পদ্ধতি হচ্ছে কর্মদক্ষতা। ওকে, সো কর্মদক্ষতার কনসেপ্ট গেল। সংজ্ঞা যদি তোমাদেরকে জিজ্ঞেস করি তাহলে বলবা কোনো একটি যন্ত্রকে যতটুকু শক্তিকে কাজে রূপান্তর করে এবং তাকে যতটুকু শক্তি দেওয়া হয়, এই দুইটার অনুপাতকে বলে ওই যন্ত্রের কর্মদক্ষতা। ঠিক আছে, আমাদের সংজ্ঞা ক্লিয়ার। এটার আরো একটা ব্যাটার সংজ্ঞা দিতে পারো। প্রতি একক ইনপুট শক্তির জন্য আমরা যতটুকু আউটপুট এনার্জি পাই তাকে কর্মদক্ষতা বলে। ঠিক আছে, সো এটা কিছুক্ষণ পর যখন টেক্সট দেবো ওখান থেকে সংজ্ঞাটা মার্ক করে নিও। আমরা এটা সংজ্ঞা নিয়ে খুব বেশি একটা কথা না বলি, জাস্ট এতটুকু বলতে পারি আউটপুট আর ইনপুট এর অনুপাতকেই এফিসিয়েন্সি বলে। আমরা এটার সূত্রটা ক্লিয়ার করে ফেলবো। এটার সূত্রটা বেশ কয়েকটা পার্সপেক্টিভ থেকে লেখা যায়, বাট অলওয়েজ এটা সূত্র মানেই এটাকে ইটা দিয়ে ডিনোট করে। এটা সূত্র মানে অলওয়েজ উপরে থাকবে আউটপুট, নিচে থাকবে ইনপুট, এন্ড এটাকে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করে আলটিমেট অ্যান্সারটা এক্সপ্রেস করি। ঠিক আছে, আচ্ছা ওকে। তো এটার সূত্রটাকে বেশ কয়েকটা পার্সপেক্টিভে লেখা যায়। একটা হচ্ছে ক্ষমতার পার্সপেক্টিভ থেকে, একটা হচ্ছে শক্তির পার্সপেক্টিভ থেকে। ঠিক আছে, আমরা যদি ক্ষমতার পার্সপেক্টিভ থেকে লিখি তাহলে কোনো একটা যন্ত্রের ইনপুট ক্ষমতা, কোনো একটা যন্ত্রের আউটপুট ক্ষমতা এবং ইনপুট ক্ষমতার রেশিও ইন্টু 100% হচ্ছে তার ক্ষমতা। অথবা কোনো একটা যন্ত্রকে যে শক্তিটা ইনপুট দেওয়া হইল এবং যে শক্তিটা আউটপুট পেলাম, মানে আউটপুট এনার্জি এবং ইনপুট এনার্জির রেশিওকেও আমরা ক্ষমতা বলতে পারি। পি আউট বাই পি ইন, যে কথা এনার্জি আউট বাই এনার্জি ইন একই কথা, কারণ পি আউট মানে কি এনার্জি আউট বাই টি, পি ইন মানে কি এনার্জি ইন বাই টি, ওই নিচে টি কাটা আলটিমেটলি এটাই আসবে। ঠিক আছে, এটার আরো একটা সূত্রের রূপ তোমরা মাথায় রাখতে পারো, সেটা হচ্ছে ই আউট মানে কি। ই আউট মানে হচ্ছে যতটুকু শক্তি দিলাম, ধরো তুমি 100 জুল শক্তি দিলাম, ওখান থেকে আউটপুট পাইলা হচ্ছে 90 জুল, তাহলে অপচয় হয়েছে কত জুল? 10 জুল। তার মানে প্রদত্ত শক্তি থেকে যদি অপচয় হওয়া শক্তি আমরা বাদ দেই তাহলে আমরা কি আউটপুট এনার্জি পাই, আর নিচে প্রদত্ত শক্তি। এটা জাস্ট এই সূত্রটারই আরেকটা এলাবোরেটেড ফর্ম ইনটু 100%। ডান, সূত্র ক্লিয়ার। এবার এটার একক এবং মাত্রা কি আছে? না, এটার কোনো একক মাত্রা নাই, কারণ দেখো এটার উপরে যেই জিনিস নিচে একই জিনিস, উপরে ক্ষমতা নিচেও ক্ষমতা, ওয়াট কাটা, উপরে এনার্জি নিচে এনার্জি কাটা, এখানে এটাও কিন্তু একটা এনার্জি, এটাও কিন্তু একটা এনার্জি, এটা তো একই সূত্র, উপর নিচে যেহেতু একই রাশি, একক কাটা, তাই কর্মদক্ষতার কোনো একক কিংবা কি মাত্রা নাই। ঠিক আছে, আচ্ছা এটাকে তো ভেক্টর স্কেলার আর এই ধরনের কোনো প্রশ্নই করা উচিত না, অবভিয়াসলি স্কেলার হবে। সো এটার যেহেতু কোনো একক নাই, এটা এফিসিয়েন্সি হচ্ছে একটা অনুপাত, এটা কোনো এফিসিয়েন্সি কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি না, পদার্থবিজ্ঞানের কোনো রাশি না। ঠিক আছে, সেটা একটা ম্যাথমেটিক্যাল রেশিও। ওকে, সো এটা ভেক্টর নাকি
স্কেলার, এই প্রশ্ন করাই উচিত না, কারণ ভেক্টর নাকি স্কেলার ইকুয়েশনটা করার জন্য আগে দেখতে হবে সে পদার্থবিজ্ঞানের কোনো রাশি কিনা। পদার্থবিজ্ঞানের রাশি কি এটা কিন্তু একদম প্রথম 2টা অধ্যায়ে আমি বুঝাইছি যে রাশি হচ্ছে এমন কিছু একটা জিনিস যেটাকে আমরা কোনো একটা একক দিয়ে মাপতে পারি। এফিসিয়েন্সির তো কোনো এককই নেই, ঠিক আছে? ডান। তো এফিসিয়েন্সি নিয়ে তুমি একটু পড়ে নাও এখান থেকে, বলবো এটা পজ করে করে আমরা এক্সাম্পল সলভ করবো তোমার পড়া হয়ে গেলে। ওকে, আচ্ছা এখানে কি বলতেছে দেখো, 1000 ওয়াটের একটি মোটর ব্যবহার করে 15 সেকেন্ডে একটি 10 কেজি ভরের বস্তুকে 10 মিটার উপরে তোলা হলো। শক্তির অপচয় কত, কর্মদক্ষতা কত? তাহলে আমরা আগে শক্তির অপচয়টা বের করে ফেলি। অপচয় কেমনে বের করে? অপচয় বের করে হচ্ছে প্রদত্ত শক্তি থেকে যদি আমরা কাজে রূপান্তরিত শক্তি, মানে যে শক্তিটা অ্যাকচুয়ালি কাজে লাগছে এটাকে যদি বাদ দিই, ধরো কোনো একটা মোটরকে 100 জুল এনার্জি দেওয়া হলে সে 90 জুলকে কাজে রূপান্তরিত করে, তাইলে অপচয় কতটুকু হলো? 10 জুল। তার মানে প্রদত্ত শক্তি থেকে কাজে রূপান্তরিত শক্তিকে বাদ দিলে আমরা কি পাই? আমরা অপচয় পাই, ঠিক আছে? আচ্ছা ডান। এখান থেকে কিন্তু আমরা ওই যে ওখানকার ইকুয়েশনটা দেখছি যে কাজে রূপান্তরিত শক্তি ইজ ইকুয়াল টু, বা আউটপুট শক্তি ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি প্রদত্ত শক্তি মাইনাস অপচয়, ওই একই ফর্মুলা, ঠিক আছে? তাহলে এখানে প্রদত্ত শক্তিটা আমাকে ক্যালকুলেট করতে হবে, এন্ড কাজে রূপান্তরিত শক্তিটা ক্যালকুলেট করতে হবে। প্রদত্ত শক্তি কত দেওয়া নাই, 1000 ওয়াট দেওয়া আছে, ক্ষমতা দেওয়া আছে, ঠিক আছে? এটা তাহলে এটা 1000 ওয়াট এর ক্ষমতার, 1000 ওয়াট ক্ষমতার একটা মোটর যদি 15 সেকেন্ড কাজ করে তাহলে সে কতটুকু শক্তি ইনপুট নিচ্ছে, এটা কিন্তু এখানে আমরা ক্যালকুলেট করে ফেলতে পারি যে ক্ষমতা ইজ ইকুয়াল টু W/T, W ইজ ইকুয়াল টু PT। এটাতে আমরা বের করতে পারি যে 1000 ওয়াট ক্ষমতার একটা মোটরকে T সময় যাবত চালাইলে সে কতটুকু শক্তিকে ইনপুট নিবে। তো এটা ক্ষমতা হচ্ছে 1000, টাইম হচ্ছে 15 সেকেন্ড। এটা মাল্টিপ্লাই করলে আমরা জানতে পারবো সে কতটুকু শক্তি অ্যাকচুয়ালি ইনপুট হিসেবে নিচ্ছে। তাহলে প্রদত্ত শক্তি বা কতটুকু শক্তি তাকে আমাদেরকে দিতে হয়েছে 1000 × 15, এটা হচ্ছে ইনপুট এনার্জি, বা তাকে আমরা কতটুকু শক্তি দিচ্ছি, মাইনাস কতটুকু শক্তিকে অ্যাকচুয়ালি সে কাজে রূপান্তরিত করছে। এটা বোঝা যাবে সে এখানে অ্যাকচুয়ালি কতটুকু কাজ করছে এটা ক্যালকুলেট করলে। তাই দেখো সে কতটুকু কাজ করছে এখানে ভাইয়া, এখানে যদি আমি ক্যালকুলেট করি কাজ কি এফএস, দেখো সে 10 কেজি ভরের বস্তুকে 10 মিটার উপরে তুলছে, তার সরণ হচ্ছে 10 মিটার। আর কাজ কতটুকু? এটার ওজন, এই পানিটার ওজন যতটুকু অতটুকু বলই উপরের দিকে দিতে হয়েছে, তার মানে এখানে প্রযুক্ত বল হচ্ছে mg, আর উঠাইছে এইচ উচ্চতায়। তাহলে m কত? m হচ্ছে 10, g হচ্ছে 9.8, h হচ্ছে কত? 10। এটা মাল্টিপ্লাই করো, এটা এখানে বসাই দাও। এটাই কি আমাদের অ্যাকচুয়ালি আউটপুট এনার্জি কিংবা কাজে রূপান্তরিত শক্তি। এটা আমরা কি সে কতটুক জিনিসকে কতটুকু উচ্চতায় উঠাইছে এটার দিকে তাকায় আমরা বলতে পারি। এবার এখানে বিয়োগ করলেই জাস্ট তুমি অপচয়কৃত শক্তির মানটা পাওয়া যাবা। কত পাবা? 5200 জুল। এবার যদি তোমাকে বলে এটা ক্যালকুলেট করো, এটা ক্যালকুলেট করতে পারবা না? অবভিয়াসলি এটা ক্যালকুলেট করতে পারবা, মানে কর্মদক্ষতা। কর্মদক্ষতা ইজ ইকুয়াল টু কি? আউটপুট এনার্জি ডিভাইডেড বাই ইনপুট এনার্জি। আউটপুট এনার্জি এটা, সরি এটা তো অপচয় আমাদের, এটা হচ্ছে অপচয়। ওকে, আউটপুট এনার্জি কোনটা? এটা, এটার ভ্যালু তুমি গুণ করলে পাবা 9800। আর ইনপুট এনার্জি কত? এটা, এটার ভ্যালুটা তুমি গুণ করলে পাবা কত? 15000। এটাকে জাস্ট 100 দিয়ে মাল্টিপ্লাই করো, তার এটা পার্সেন্টেজে চলে যাবে, যেটা ভ্যালু আসবে 65.3%। তার মানে এই মোটরটাকে যতটুকু এনার্জি দেওয়া হয় তার 65.3%কে সে অ্যাকচুয়ালি কাজে রূপান্তরিত করে বাকি শক্তিটাকে সে অপচয় করে ফেলে। সো এটা অ্যাকচুয়ালি অত ভালো একটা মোটর না। ওকে, 65.3% মাত্র।
বাকি প্রায় 35% সে অপচয় করে ফেলে। এটা কোনো ভালো মোটর না। ওকে, মোটামুটি 80% প্লাস এফিসিয়েন্সি হলে বা 90% প্লাস এফিসিয়েন্সি হলে এটা একটা ভালো মোটর। ওকে, এটা এমসিকিউর জন্য মাথায় রেখো। একটা বিদ্যুৎ কেন্দ্রে প্রতি ধাপে 30% করে কর্মদক্ষতা ড্রপ করে। প্রত্যেকটা ধাপে 10% করে অপচয় হলে 4 ধাপে কর্মদক্ষতা কত, এটা মাথায় রাখবে। তাহলে প্রতি ধাপে 10% করে অপচয় হচ্ছে, 10%কে যদি আমি সংখ্যায় নেই তাহলে এটা হবে 0.01। প্রতি ধাপে এতটুকু করে শক্তির অপচয় হচ্ছে, তাহলে 4 ধাপে কর্মদক্ষতা কত? ইজি, 4টা ধাপ। তাহলে প্রথম যে ধাপটা, সেই প্রথম ধাপে এক ঘর 2 ঘর, প্রতি ধাপে 10 কে 100 দিয়ে ভাগ দিলে পাবো আমরা 0.1, 0.1। প্রতি ধাপে 0.1 জুল শক্তি খরচ হয়। তাহলে প্রতি ধাপে শক্তি পাওয়া যায় কতটুকু? 0.9 জুল, তাই না? বা আমি যদি সাংখ্যিকভাবে চিন্তা করি 0.9 মানে 90% করে পাওয়া যায়। তাহলে প্রতি ধাপে এফিসিয়েন্সি কত? প্রতি ধাপে এফিসিয়েন্সি হচ্ছে 90%, আর প্রতি ধাপে অপচয় হচ্ছে 100%। প্রতি ধাপে এফিসিয়েন্সি 90%, প্রতি ধাপে অপচয় কি 10%। তাহলে একটা ধাপে যদি এফিসিয়েন্সি 90% হয়, 4টা ধাপে এফিসিয়েন্সি কত হবে? এটা ইনটু এটাকে 4 বার গুণ করব, অ্যাজ সিম্পল অ্যাজ দিস। তাহলে গুণ করার সময় অবভিয়াসলি এটাকে নিউমেরিক ভ্যালুতে কনভার্ট করে নিতে হবে। তাহলে 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 1 2 3 4 গুণ করো। গুণ করলে কত পাবা? গুণ করলে ক্যালকুলেটর চাপ দাও, পাবা 0.6561। এন্ড এটাকে অবভিয়াসলি 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 100 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পাবো হচ্ছে 65.6%। হিসাব করে দেখো, ঠিক আছে? তোরা বলতে পারিস ভাই ম্যাথটা এমনি কেন করলেন? আরে ভাই এফিসিয়েন্সি তো এখানে দেয় আছে। অপচয় যদি 10% হয়, এফিসিয়েন্সি কত? 90%। একটা ধাপে যদি 90% হয়, 4টা ধাপে কত? 4 বার গুণ হবে। গুণ করার সময় অবশ্যই নিউমেরিক ভ্যালুতে কনভার্ট করে নিব। দ্যাটস ইট। 90% এর নিউমেরিক ভ্যালু হচ্ছে 0.9। না, এটা 4 বার গুণ করি, করার পর যে নিউমেরিক ভ্যালুটা পাই সেটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা অ্যাকচুয়ালি পার্সেন্টেজ এফিসিয়েন্সি পাই। অ্যাজ সিম্পল অ্যাজ দিস। ঠিক আছে, ডান। এবার তোমাদের জন্য একটা এখানে অনুসন্ধান আছে, ঠিক আছে? সো এটা তোমরা এতক্ষণ যা বুঝাইছি পুরো চ্যাপ্টারে যত কনসেপ্ট ক্লিয়ার করেছে, এটা যদি বুঝে থাকো তাহলে এই এক্সপেরিমেন্টটা তুমি নিজে নিজে ট্রাই করলে করতে পারবা। এটা ইউটিউব থেকে সার্চ দিয়ে তুমি এক্সপেরিমেন্টটা দেখতে পারো, এটা রিলেটেড এক্সপেরিমেন্ট, অথবা তোমাদের স্কুলের ল্যাবে এটা করানো হবে। ঠিক আছে, এখানে বিস্তারিত দেখলেই তুমি করতে পারবা। এন্ড আমাদের লাস্ট টপিক উন্নয়ন কার্যক্রমে শক্তির ব্যবহার। এটা এখান থেকে কখনোই আমি কোনো কোশ্চেন হইতে দেখি নাই, বাট স্টিল আমি বলবো তুমি আইডিয়া নিয়ে রাখো। কোশ্চেন না হইলে যে আমরা পড়বো না এমন তো না। তো তুমি এটা নিয়ে আইডিয়া, জাস্ট এটা রিডিং দিলেই তুমি এটা সম্পর্কে আইডিয়া পাওয়া যাবে। ওকে, যে উন্নয়ন কাজে আমাদের শক্তি কেন লাগে, কিভাবে লাগে, উন্নয়নের জন্য সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য শক্তি কতটুকু জরুরি, এই পুরা ব্যাপারটা এখানে আলোচনা করা হয়েছে। তো এই ছিল হচ্ছে আমাদের এই অধ্যায়ের একদম টোটাল কি এ টু জেড কনসেপ্ট। আশা করি তোমরা সবকিছু বুঝছো। এই কনসেপ্ট ক্লাসটা দেখার সাথে সাথে বা একাডেমিক ক্লাসটা দেখার সাথে সাথে মূল বইটা রিডিং পড়ে ফেলবা, মূল বইয়ের প্রতিটা কোশ্চেন নিজে নিজে সলভ করবা। টোটাল ক্লাসটা শেষ হইলে কি আমাদের টেস্ট পেপার সলভিং ক্লাস দেখে দেন তুমি নিজে নিজে বোর্ডের এমসিকিউ সলভ করবা, কখন সলভ করবা, তাইলে ইনশাআল্লাহ দেখবে এই অধ্যায় থেকে কোনো ঝামেলা থাকবে না। সবগুলো সূত্র নোট করে রাখবা। বোর্ডের যে এমসিকিউ তোমার কাছে কঠিন লাগবে এগুলো মার্ক করে রেখে প্রতি উইকে একবার করে রিপিট করবা, দেখবা এই অধ্যায়ের সব কোশ্চেন তুমি পারতেছো।